আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের স্পেশাল লাইভ এই ক্লাসটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা যারা এই মুহূর্তে জয়েন করছেন, আমাদের ক্যাপশনে আপনারা দেখে নিতে পারবেন যে আমরা আজকে বেসিক্যালি একটা ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করেছি আপনাদের সবার জন্য। যারা যারা এইচএসসি সিলেবাসের আছেন তারাও এই ক্লাসটিতে যেরকম উপকৃত হবেন, যারা যারা এসএসসি সিলেবাসে আছেন তারাও কিন্তু এই ক্লাসটিতে উপকৃত হবেন। আজকের ক্লাসটা আমরা ফিজিক্সের একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আয়োজন করেছি, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তো যারা যারা এই মুহূর্তে আমাকে লাইভে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে জানিয়ে দিন যে আমাদের ক্লাস শুরু হয়েছে, তারা যেন জলদি জলদি জয়েন করতে পারেন আমাদের সাথে। এবং আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদের যত রকম কমেন্ট আছে এবং প্রশ্ন আছে সেগুলো দেখে আপনাদেরকে ইনশাআল্লাহ রিপ্লাই করতে। ঠিক আছে? তো আপনারা আমাদেরকে জানান আপনারা কে কোত্থেকে জয়েন করছেন এবং আমাদের প্রতি আপনাদের আজকের ক্লাসে আসলে এক্সপেকটেশনটা কিরকম। আমি একটু কমেন্ট বক্স গুলো চেক করে আসি ঝট করে। হ্যাঁ, আমরা কি লাইভে গিয়েছি? জি জি ভাই, আমরা কিন্তু লাইভে আছি। থ্যাংক ইউ আবরার হোসেন লাবিব ভাইয়া টু চেক দ্যাট। আবরার হোসেন লাবিব ভাইয়া বেসিক্যালি আমাদের সাথে জুমে কানেক্টেড আছেন এবং জুমে এই মুহূর্তে আমাদের সাথে টোটাল 10 জন কানেক্টেড আছেন। যারা যারা আপনারা দীক্ষার পেজ থেকে সাইন আপ করেছিলেন আপনাদের এসএমএস এর মাধ্যমে এবং আপনাদেরকে ইমেইল করার মাধ্যমে কিন্তু আমরা আজকে ক্লাসে জুম লিংক দিয়ে দিয়েছি। সো যারা যারাই আসলে রেজিস্ট্রেশন করেছিলেন আপনারা মেইল চেক করে দেখেন, এবং বাকিরা অনেকেই আমরা যারা যারা আমাদের সাথে জুমে জয়েন করছেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। জুম থেকে এই কমিউনিকেশনটা আমাদেরকে মেনটেন করবেন আবরার হোসেন লাবিব ভাইয়া এবং গোলাম মাশরাফি লাবিব ভাইয়া। থ্যাংক ইউ আপনাদেরকে ভাইয়া। আমরা খুবই জলদি ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। অনেকেই অনেক জায়গা থেকে ক্লাসে জয়েন করছেন, আমাকে জানাচ্ছেন তারা চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, সিলেট থেকে, কক্সবাজার থেকে। আর প্রমিত বিশ্বাস কেমন আছে ভাইয়া? ইয়েস আলহামদুলিল্লাহ, আই এম ডুইং ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসিফা সাহেব, মিমি আপু, প্রিয়ন্তী সাহা আপু, তৃষা সাহা আপু, দীপিকা চৌধুরী, পায়াল আপু আমাদের সাথে জয়েন করছেন। ওকে, গোলাম মাশরাফি লাবিব ভাইয়া ইউ আর ইন চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফেনী থেকে আছেন, ময়মনসিংহ থেকে আছেন। ওকে ওকে, অনেক ধন্যবাদ যারা যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করে দেই। লেটস সি হোয়াট উই ক্যান ডু হিয়ার। যারা যারা আমাদের সাথে জুমে আছেন, যদি আপনারা কোনো রকম কোনো কমিউনিকেট করতে চান, প্রশ্ন করতে চান, সিলেট থেকে আছেন আমার সাথে, রাজশাহী থেকে আছেন আমার সাথে, সো আপনারা জুমে একটু হ্যান্ড রাইজ করবেন। যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব আপনাদেরকে। ঠিক আছে? সো হ্যান্ড রাইজ করে তারপর কোয়েশ্চেন করতে পারবেন ইনশাআল্লাহ। এবং যারা যারা ফেসবুক লাইভে দেখছেন তারা আমাদেরকে ফেসবুকে কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্নগুলো করতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম আয়েশা সিদ্দিকা আপু। ও হ্যাঁ, যারা যারা বেসিক্যালি কমেন্টে নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করছেন এবং যারা যারা আমাদের এই ভিডিওটা শেয়ার করছেন তারা তারা কিন্তু আমাদের আজকের ক্লাসের পিডিএফটি পেয়ে যাবেন। শুধু আমাদেরকে ইনবক্স করতে হবে এই জন্য। ঠিক আছে? এনিওয়েজ চলেন আর কথাবার্তা না বাড়িয়ে আমরা কথাবার্তা বাইপাস করে ক্লাস শুরু করে দিই। ঠিক আছে? সো আমরা আজকে ক্লাসে কি করব? আমরা অ্যাজ উই হ্যাভ সেড বলেছি আমরা পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন নিয়ে কথাবার্তা বলবো। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, পর্যায়বৃত্ত গতি কিংবা পিরিয়ডিক মোশন আমরা আসলে কাকে বলি? কেউ কি আমাদেরকে আসলে এই সংজ্ঞাটা বলতে পারবেন? জুমে যারা যারা আছেন তাদের জন্য বলছি, আপনারা যদি আমাকে কেউ সংজ্ঞাটা বলতে চান পর্যায়বৃত্ত গতির, হ্যান্ড রেজ করতে পারেন। আপনারা হ্যান্ড রেজ করে বলতে পারেন, অথবা আমাদেরকে যারা ফেসবুক লাইভে দেখছেন তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ওকে, অনেকেই হ্যান্ড রেজ করেছেন। আমি হচ্ছে গিয়ে ইমরান হোসেন ভাইয়া, আশিক ভাইয়া, রায়হান হোসেন ভাইয়া দেখতে পাচ্ছি। আমি রায়হান হোসেন ভাইয়াকে প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছি। রায়হান হোসেন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? চাইলে আপনি এখন নিজেকে আনমিউট করতে পারবেন। চমৎকার। আমাকে একটু সংজ্ঞাটা বলেন না কষ্ট করে, পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা কি বা পিরিয়ডিক মোশন আমরা কাকে বলবো? নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক হতে কোনো গতির পুনরাবৃত্তি ঘটে। নির্দিষ্ট সময় পর পর যদি কোনো বস্তুর একই দিক হতে গতির পুনরাবৃত্তি ঘটে তখন তাকে আমরা বলছি পর্যায়বৃত্ত গতি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। অবশ্যই চমৎকার ভাবে আপনি সংজ্ঞাটা দিয়েছেন। এখন তার মানে আমরা এখানে বেসিক্যালি কিছু বৈশিষ্ট্য খেয়াল করতে পারছি। পর্যায়বৃত্ত গতির জন্য আমরা কিছু বৈশিষ্ট্য খেয়াল করতে পারছি। প্রথমত আমরা এক নাম্বার শর্ত হিসেবে বলতে পারি, যেটা বলেছেন ভাইয়া, নির্দিষ্ট সময় পর পর কোনো একটা গতিশীল বস্তু কণা, নির্দিষ্ট সময় পর পর কোনো একটি নির্দিষ্ট
গতিশীল বস্তু কণা একই দিক থেকে, দ্বিতীয় শর্ত হচ্ছে একই দিক থেকে কোনো একটা বিন্দুকে বারবার যদি অতিক্রম করে বা তার গতির যদি পুনরাবৃত্তি ঘটায়। 3 নাম্বার হচ্ছে গিয়ে আমরা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। কিসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি? গতির পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। যদি কোনো গতিশীল বস্তুর গতি এরকম হয়, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই কার হবে? কোনো গতিশীল বস্তু বা বস্তু কণা, ঠিক আছে? সো গতিশীল কণা বললাম আমরা, লেটস সে। ওকে, সো গতিশীল কণার বৈশিষ্ট্যগুলো যদি এরকম হয়, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে তার গতির পুনরাবৃত্তি ঘটবে, তখনই আমরা তাকে বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এবং আপনারা হয়তোবা বইয়ে যখন পড়েছেন, এই পর্যায়বৃত্ত গতির খুবই মানে কমন একটা উদাহরণ আমরা দিয়েছি, যে একটা বস্তু যদি কি করে, একটা বৃত্তাকার পথে ঘুরে আসে, ঠিক আছে? সো ধরে নেই কোনো একটা কৌণিক গতিকে নিয়ে আমরা এখন বিশ্লেষণ করব, ঠিক আছে? কৌণিক গতি বা অ্যাঙ্গুলার মোশন, আপনারা সবাই হয়তো জানেন যে আমরা কাকে কৌণিক গতি বা অ্যাঙ্গুলার মোশন বলবো। সো ধরে নেই কোনো একটা বৃত্তপথ আছে আমার কাছে, ধরে নেই এরকম সবুজ একটা বৃত্তপথ আমার কাছে আছে, এবং সেই বৃত্তপথের জন্য আমরা একটা ব্যাসার্ধ ফিক্স করে ফেলি। লেটস সে সেই বৃত্তপথের যে ও বিন্দু আছে, ও বিন্দুটা হচ্ছে গিয়ে তার কেন্দ্র, ঠিক আছে? আর যদি ও বিন্দু কেন্দ্র হয়, দেন আমরা এখান থেকে ধরে নেই যে ও থেকে এ পর্যন্ত যে ব্যাসার্ধটা আসলে আছে সেটা, বা ও থেকে এ পর্যন্ত যে রেখাটা আছে সেটা ব্যাসার্ধ নির্দেশ করছে, which is r। আমরা এই ব্যাপারটা প্রথমে ধরে নিলাম, ও এ ইজ ইকুয়ালস টু হচ্ছে r। এখন এই বৃত্তপথে আমরা কোন একটা বস্তু কণাকে অবজার্ভ করব। লেটস সে কোন একটা বস্তু কণা t ইকুয়ালস টু 0 তে, t ইকুয়ালস টু 0 মানে কি? গতির শুরু। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। t ইকুয়ালস টু 0 মানে হচ্ছে কোন একটা বস্তুর গতির শুরু। আর গতির শুরু বলতে আমরা কি বুঝি? গতি শুরু বলতে বুঝি বস্তু কণাটা ওই মুহূর্তটাতে আমরা অবজার্ভ শুরু করেছি, তার গতিটাকে আমরা অবজারভেশন শুরু করেছি, ঠিক আছে? সো t ইকুয়ালস টু 0 তে কোন একটা বস্তু কণাকে লেট আস কনসিডার সে এ বিন্দুতে আছে, ঠিক আছে? এ বিন্দু থেকে একটা নির্দিষ্ট সময় পর আমাদের বস্তু কণাটা ধরে নিচ্ছি গতিশীল হয়ে বি বিন্দুতে আসলো। সো টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ড সময় পর আমাদের বস্তু কণাটা এ থেকে বি তে চলে আসলো, ঠিক আছে? এরকম একটা অবজারভেশন যদি আমরা শুধুমাত্র এই টি সেকেন্ডে গিয়ে থেমে না থেকে পুরো বৃত্তাকার পথ অবজার্ভ করি, এবং এই গতিপথের যে পর্যায়কাল, এই গতিপথের যে পর্যায়কাল, সেই পর্যায়কাল যদি সবসময়কার জন্য আমাদের টি হয়, অর্থাৎ এটাকে ধ্রুব পর্যায়কালের একটি গতি হতে হবে, ধ্রুব পর্যায়কালের একটি কৌণিক গতি হতে হবে। এরকম গতিকে আমরা সাধারণত সুষম বৃত্তীয় গতি হিসেবে বলি। কি বলি ভাইয়া? সুষম বৃত্তীয় গতি, ঠিক আছে? ইউনিফর্ম সার্কুলার মোশন, যদি ইংরেজিতে আমরা বলি টার্মটাকে ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন। চমৎকার, চমৎকার। এই ব্যাপারটাকেই আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? এই পুরো গতিটাকেই তখন আমরা বলতে পারবো পর্যায়বৃত্ত গতি। ব্যাপারটা মাথায় রাখতে হবে, সব ধরনের বৃত্তাকার গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি কিংবা পিরিয়ডিক মোশন বলবো না। অ্যাঙ্গুলার মোশন বা কৌণিক গতির একটা খুবই স্পেসিফিক পার্ট, কোন স্পেসিফিক পার্ট? যেটাকে আমরা বলছি সুষম বৃত্তীয় গতি। অর্থাৎ যদি বৃত্তাকার গতিপথে কোনো একটি বস্তু কণা সবসময় ধ্রুব পর্যায়কাল নিয়ে গতিশীল থাকে, তখনই আমরা তাকে বলবো পর্যায়বৃত্তিক গতি। আমাকে একটু আপনারা কষ্ট করে জানাবেন কমেন্ট করে বা চ্যাট বক্সে যে এতটুকু পর্যন্ত আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা, বা এতটুকু পর্যন্ত আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন আছে কিনা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আমাকে একটু কষ্ট করে জানাবেন আপনারা। ওকে, চমৎকার, থ্যাংক ইউ। অনেকেই বলছেন বুঝতে পারছেন আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো রকম কোনো প্রশ্ন করলে কিন্তু আমাকে আপনারা কমেন্টে অথবা চ্যাট বক্সের মধ্যে মাধ্যমে প্রশ্ন করে আমাকে জানাতে পারেন, ঠিক আছে? অনেকের জন্যই আপনারা যারা খুঁজছিলেন যে জুম লিংকে জয়েন করার জন্য, দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে গিয়ে সেই লিংক গুলো পেয়ে যাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে একটু কষ্ট করে বলছি, আপনারা ক্লাসে জয়েন করতে চাইলে জয়েন করে ফেলুন, ঠিক আছে? ওকে, চমৎকার, চমৎকার, থ্যাংক ইউ। কোনো প্রশ্ন নেই। ওকে ভাইয়া, পর্যায়কাল কি পরিবর্তিত হতে পারে? আরিফা ইসলাম আপু, থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্ন করার জন্য। অবশ্যই পর্যায়কাল একটা, যদি আমরা বৃত্তীয় গতির কথা বলি, শুধুমাত্র বৃত্তীয় গতি বা কৌণিক গতির কথা বলি, সেখানে আমরা পর্যায়কাল পরিবর্তিত হইতে দিতে পারি। কিন্তু যদি আমরা পর্যায়বৃত্ত গতির কথা বলি, তার মানে ওখানে আমাদের অবশ্যই পর্যায়কাল ফিক্স থাকতে হবে।
যখন আমরা পর্যাবৃত্ত গতি কিংবা পিরিয়ডিক মোশনের কথা বলছি তখন অবশ্যই আমাদের পর্যায়কাল ফিক্স থাকতে হবে, আমরা সেই পর্যায়কালকে পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, আশা করি আপনি আনসার পেয়ে গেছেন। এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আর একজন ভাইয়া ওয়েটিং রুমে ছিলেন, আমরা তাকে এন্টার করতে সাহায্য করলাম। চমৎকার। আর কারো কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে জানাতে পারেন। জি, মাহফুজ আল নাহিম ভাইয়া প্রশ্ন করেছেন এই চ্যাপ্টারটা কি ফুল শেষ করা হবে কিনা। জি ভাইয়া, আমরা আজকের ক্লাসে পুরো শেষ করতে না পারলেও ইনশাআল্লাহ এই ক্লাসগুলোর কিছু সিরিজ আমরা চালু করেছি আজকে। আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন সিরিজের প্রথম সেশন আজকে। সো আজকে প্রথম সেশন, এরপরে আমরা আমাদের রুটিন পাবলিশ করে দিব ইনশাআল্লাহ, যেখানে আমরা এই পুরো চ্যাপ্টারটা শেষ করব, এবং শুধুমাত্র এই চ্যাপ্টার না, আরো অনেকগুলো চ্যাপ্টার নিয়ে আপনাদের জন্য আমরা প্ল্যান করছি। আস্তে আস্তে সবগুলোকেই আমরা আপনাদের জন্য সহজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো জলদি একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের বন্ধু বান্ধবদেরকে, এবং মেনশন করে জানিয়ে দিন এবং শেয়ার করে জানিয়ে দিন আমাদের এই ক্লাসের কথা। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ভেরি গুড, নাইস। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম যে পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য আমরা এখানে একটা ব্যাপার আপনারা মাথায় রাখবেন, যে পর্যায়বৃত্ত গতির ডেফিনিশন যখন বলছি, সো অবশ্যই সেখানে আমাদের পর্যায় বলে একটা ব্যাপার থাকবে। পর্যায় জিনিসটা আসলে কি? টাইম পিরিয়ড হতে পারে, পর্যায় দুই রকম হতে পারে। একটা হচ্ছে টাইম পিরিয়ড আর টেম্পোরাল পিরিয়ডিসিটি। ঠিক আছে, টাইম পিরিয়ড, অথবা যদি আমরা যেটাকে বলি টেম্পোরাল পিরিয়ডিসিটি। ঠিক আছে, এই কথাটার অর্থ হচ্ছে কালিক পর্যায়। টেম্পোরাল পিরিয়ডিসিটি, এই কথাটার অর্থ হচ্ছে কালিক পর্যায়। কালিক পর্যায়ের কথা কেন বলছি? আমরা যখন পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার কথা বলবো, এমন কোন কণার কথা চিন্তা করব যে পিরিয়ডিক মোশন দিবে, তার অবশ্যই একটা টেম্পোরাল পিরিয়ডিসি বা কালিক পর্যায় থাকবে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর সে তার গতিটাকে রিক্রিয়েট করবে। নির্দিষ্ট সময় পর পর গতিটা রিক্রিয়েটেড হবে, এটাই হচ্ছে কালিক পর্যায়, টেম্পোরাল পিরিয়ডিসির অর্থ। ঠিক আছে, রিক্রিয়েটেড হবে। চমৎকার। এবং এটাই শুধুমাত্র একমাত্র পিরিয়ডিসি বা পর্যায় আমরা দেখব না। যখন পর্যায়বৃত্ত গতির কথা বলছি, আমরা টেম্পোরাল পিরিয়ডিসির পাশাপাশি সেই কণার ভেতরে কিন্তু অবশ্যই দ্বিতীয় আরেক ধরনের পিরিয়ডিসিটি দেখব, যেটাকে আমরা বলবো হচ্ছে স্পেশিয়াল পিরিয়ডিসিটি। ঠিক আছে, আই এম রিয়েলি সরি, আমার এখানে বানানটা একটু হয়ে যাচ্ছিল। এনিওয়েজ, টেম্পোরাল পিরিয়ডিসিটির পাশাপাশি আমরা স্পেশিয়াল পিরিয়ডিসিটি নিয়েও কথা বলবো। ঠিক আছে, স্পেশিয়াল পিরিয়ডিসিটি আসলে কি জিনিস? এটাকে আমরা যদি বাংলায় বলি, আমরা বাংলায় বলবো স্থানিক পর্যায়। কি বলবো ভাইয়া এটাকে? আমরা একটু কষ্ট করে যারা যারা ক্লাস করছেন, ক্লাস নোট করে নেবেন। ঠিক আছে, যা আপনাদেরকে অবশ্যই আমরা এই ক্লাসের যে পিডিএফ নোটটি আছে সেটি দিয়ে দিব। এই পিডিএফ নোটটি পেতে হলে আপনারা আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন, আমাদের পেজে ফেসবুকে ইনবক্স করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা নোট পেয়ে যাবেন কিন্তু। ঠিক আছে, তো যেটা বলছিলাম স্থানিক পর্যায় জিনিসটা কি? একে তো বললাম নির্দিষ্ট সময় পর পর সে তার গতিটাকে রিক্রিয়েটেড করছে। সিমিলারলি স্পেশিয়াল পর্যায় বা স্পেশিয়াল পিরিয়ডিসি আমাদেরকে বলছে নির্দিষ্ট স্থান পর পর, শুধুমাত্র নির্দিষ্ট সময় না, নির্দিষ্ট স্থান পর পর গতি রিক্রিয়েটেড হবে। তার মানে আমরা এখানে এই যে রিক্রিয়েশন, সেটাকেই কিন্তু আমরা বেসিক্যালি পুনরাবৃত্তি হিসেবে দেখছি। এই রিক্রিয়েশনটাকেই আমরা পুনরাবৃত্তি হিসেবে দেখছি। আমরা আজকে শুরুতে একদম শুরুর স্লাইডে বলেছিলাম যে যখন আমরা পিরিয়ডিক মোশনের কথা বলছি, আমরা তিনটা শর্ত দেখছি। কোনো গতিশীল কণার ভেতরে তিনটা শর্ত দেখছি। প্রথমত নির্দিষ্ট সময় পর পর, তারপর একই দিক থেকে তার গতির পুনরাবৃত্তি দেখবো। সো কিরকম পুনরাবৃত্তি? এই 3 নাম্বার পয়েন্টটাকে, এই 3 নাম্বার শর্তটাকে, 3 নাম্বার বৈশিষ্ট্যটাকে আমরা এক্সপ্লেইন করে বলার জন্য বলছি যে এরকম একটা বৃত্তাকার পথে যখন আমাদের কণাটা একটা ধ্রুব পর্যায়কাল ফিক্স টাইম পিরিয়ড নিয়ে যাত্রা করবে এবং সুষম বৃত্তীয় গতি সে অর্জন করবে, তখন সে পর্যায়বৃত্ত গতির আন্ডারে পড়বে। এবং
তার এখানে দুরকম পর্যায় থাকবে। প্রথমত টাইম পিরিয়ড বা টেম্পোরাল পিরিয়ডিসিটি, কালিক পর্যায়, নির্দিষ্ট সময় পর পর আমরা গতিটাকে রিক্রিয়েটেড হতে দেখবো, এবং পাশাপাশি দেখবো আমরা তার স্পেশাল পিরিয়ডিসিটি বা স্থানিক পর্যায়ে নির্দিষ্ট স্থান পর পর তার গতিটা রিক্রিয়েটেড হবে। ঠিক আছে, এখন এই কথাগুলো আপনারা যদি বুঝতে ঠিক মতো না পারেন, আমি এখনই আপনাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য, ক্ল্যারিফাই করার জন্য একটা সার্টেন জায়গাতে দেখাচ্ছি। ঠিক আছে, ওকে ওকে, চমৎকার। আচ্ছা, আপনারা হচ্ছেন গিয়ে, আমি একটু দেখে আসি আপনাদের লাইভ সেকশনে কেউ কোন রকম কোনো কোয়েশ্চেন করতে যাচ্ছেন কিনা। অনেক ধন্যবাদ তাসলিমুল ইসলাম খান ভাইয়া, সরি তাসলিমুল ইসলাম খান ভাই, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর দি অ্যাপ্রিসিয়েশন। আশা করি সবাই বেশ চমৎকার আছে। জুমে স্টুডেন্টদের কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, যদি জুমের ভাইয়াদের কথা তো আসলে শুনতে পারার কথা। আমি একটু চেক করে দেখি if something is going on there. ওকে, আচ্ছা, এনিওয়েজ, সো জুমে কেউ কি আছেন এই মুহূর্তে? লাবিব ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া, ওকে, শুনতে পাচ্ছি। চমৎকার। আচ্ছা, ঠিক আছে, একজন লাবিব ভাই আমার সাথে একটু কমিউনিকেট করেন, এবং আরেকজন লাবিব ভাই একটু কষ্ট করে আমাদের ফেসবুক লাইভে গিয়ে দেখবেন যে এই কমিউনিকেশন ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে না। আশিক ভাই বলছেন সাউন্ড প্রবলেম নাই। থ্যাংক ইউ আশিক ভাইয়া। সাউন্ড প্রবলেম যদিও নাই, বাট আমার এন্ডে একটু হয়তো বা স্ট্রিমিং প্রবলেম হচ্ছে, এন্ড আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। অনেকগুলো জায়গায় স্ট্রিম হওয়ার কারণে হয়তো বা ব্যান্ডউইথে একটু ঝামেলা হয়েছে, বাট এনিওয়েজ যারা যারা এখন জয়েন করছেন, এই মুহূর্তে জয়েন করছেন, আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা পর্যাবৃত্ত গতির উপর ক্লাস নিচ্ছি। আমাদের ক্যাপশনে যেরকম বলা আছে, এই পুরো চ্যাপ্টারটি আমি শেষ করব। আমাদের সাথে থাকুন এবং ক্লাসটি শেয়ার করে এবং কমেন্টে আপনাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে এখনই জানিয়ে দিন আমাদের এই ক্লাসের কথা সবাইকে। ঠিক আছে, এনিওয়েজ, ওকে, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে একটু স্ট্রিমে আমি কিছু ঝামেলা দেখতে পাচ্ছি। এনিওয়েজ, এগুলো আমরা পরবর্তী স্ট্রিমে ইনশাআল্লাহ ফিক্স করে ফেলার চেষ্টা করব। এনিওয়েজ, নাইস, থ্যাংক ইউ। ঠিক আছে, লেটস গো ব্যাক টু আওয়ার প্রিভিয়াস আলোচনা সেশন। ঠিক আছে, এনিওয়েজ, যেটা বলছিলাম, সো দুরকম পিরিয়ডিসির কথা আমরা বলছি। সো এখন এই দুরকম পিরিয়ডিসিকে আমরা যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই যে আসলে কিভাবে হয়, আমরা যদি দেখতে চাই, ঠিক আছে, সো আমরা আবার ধারণা করে নেই যে এই হচ্ছে একটা বৃত্তাকার গতিপথ, যে বৃত্তাকার গতিপথ ফলো করে আমাদের একটা গতিশীল বস্তুকণাকে আমরা পর্যায়বৃত্ত গতিতে আছে কি নেই সেটা অবজার্ভ করব। ঠিক আছে, এবং সেই বৃত্তাকার গতিপথের জন্য আমরা কেন্দ্র দিয়ে দিচ্ছি ও বিন্দুতে, এবং এই ও বিন্দু থেকে ও এ রেখা বরাবর আমরা একটা অবস্থান ভেক্টর প্রকাশ করছি। ঠিক আছে, ও এ রেখা বরাবর আমরা কার অবস্থান ভেক্টর প্রকাশ করছি? আমরা এখানে একটা গতিশীল কণাকে চিন্তা করব, যে গতিশীল কণা t=0 তে এ বিন্দু থেকে জার্নি স্টার্ট করছে, এবং তার পুরো জার্নিটাকে, তার পুরো গতিটাকে আমরা এখানে অবজার্ভ করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, সো ও এ হচ্ছে আদি অবস্থান ভেক্টর, যেখান থেকে আমরা আসলে ইনিশিয়াল পজিশনকে রেকর্ড করা শুরু করছি। আদি অবস্থান ভেক্টর, বা ইংরেজিতে যদি আপনারা এটাকে টার্মিনালাইজ করতে চান বলতে পারেন ইনিশিয়াল পজিশন ভেক্টর, বা ইনিশিয়াল পজিশন, বা ইনিশিয়াল পয়েন্ট, হাউএভার ইউ ওয়ান্ট টু সে ইট। ঠিক আছে, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই, বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যখন আপনারা পড়ছেন এই টপিকগুলোর ইংরেজি নাম এবং বাংলা নাম দুটোই শিখে রাখেন, আপনাদের জন্য পরবর্তীতে হেল্প হবে। ইনিশিয়াল পজিশন ভেক্টরস, এনিওয়েজ, আচ্ছা, ঠিক আছে। এবং কিছুক্ষণ পর আমরা ধরে নিচ্ছি আমাদের এই বস্তুকণাটা ও এ অবস্থান থেকে লেটস সে ও বি অবস্থানে চলে আসলো। t সেকেন্ড হচ্ছে গিয়ে সময় লেগেছে, কিন্তু সে ও এ থেকে ও বি পর্যন্ত একটা জায়গা সে অতিক্রম করেছে। ঠিক আছে, সো ওবিটা কি এখানে? তাহলে ওবিটা হচ্ছে আমাদের জন্য ফাইনাল পজিশন ভেক্টর। ওবিটাকে আমরা বলছি এখানে ফাইনাল পজিশন ভেক্টর বা শেষ অবস্থান। ঠিক আছে, ফাইনাল পজিশন বা শেষ অবস্থান, অবশ্যই ভেক্টর রাশি, সো ভেক্টরটা আমি আলাদা করে মেনশন করলাম না। এতটুকু আশা করি বুঝতে পারছেন। এবং যে টি সেকেন্ড, এই টি সেকেন্ডটা কি? আসলে আমাদের কণাটার গতিকাল। টি সেকেন্ডটা হচ্ছে কণাটার গতিকাল। এখন খেয়াল করে দেখেন, টি সেকেন্ডের মধ্যে আমরা চিত্রে দেখতেই পাচ্ছি সে কিন্তু পুরো একটা যাচ্ছে না। ঠিক আছে, পুরো একটা সম্পূর্ণ অতিক্রম, মানে পুরো একটা পরিধি সমান দূরত্ব সে অতিক্রম করছে না। সুতরাং সম্পূর্ণ ঘূর্ণন কিন্তু এখানে হয় নাই, একটা সিম্পল পার্ট আমরা দেখেছি শুধুমাত্র টি সেকেন্ড পর্যন্ত। ওকে, এবং আমরা আরো একটা জিনিস এখানে ধরে নিব, সেই জিনিসটা হচ্ছে এই যে বস্তু কণাটা ঘুরছে, তার ঘুরে আসার জন্য একটা ওমেগা কৌণিক বেগ লাগবে। এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে, যেখানে যে ওমেগা আছে সেই ওমেগাটাকে আমরা বলবো তার কৌণিক বেগ। কি বলবো?
কৌণিক বেগ, এবং এই কৌণিক বেগটাকে আমরা বলবো সমকৌণিক বেগ। কেন সমকৌণিক বেগ বলবো বা ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি বলবো? কারণ এই কৌণিক বেগটাকে অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে। আমরা যে এখানে গতিকাল দেখতে পাচ্ছি, সেই গতিকাল যাই হোক না কেন, আমাদের বস্তু কণাটার ঘুরে আসার বেগ, এই কৌণিক বেগটাকে আমরা অবশ্যই কি বলবো? কনস্ট্যান্ট বলবো। কেন সেটা আমরা আপনাদেরকে পরের চিত্রে একটু এক্সপ্লেইন করে বলছি। ধরে নেন কোন একটা বস্তু কণা যখন এরকম বৃত্তাকার পথে ঘুরে আসবে, তার কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু আমরা কি বলতে পারি আসলে বলেন তো ভাইয়া? ওমেগা ইকুয়ালস টু বলতে পারি পুরো বস্তু কণাটি টুয়াইস পাই আর পরিমাণ দূরত্ব অতিক্রম করবে যদি বস্তু কণাটি আমাদের এই বৃত্তপথে পুরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ রাস্তা ঘুরে আবার এই বিন্দুতেই ফিরে আসে। ঠিক আছে, তাহলে সে এক পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে, এবং সেই এক পরিধি সমান দূরত্ব অতিক্রম করতে তার যে পরিমাণ সময় লাগবে সেটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়কাল কিংবা টাইম পিরিয়ড। সো অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা অতিবাহিত সময় দিয়ে ভাগ করি, আমরা সেক্ষেত্রে কৌণিক বেগ পেয়ে যাব। ঠিক আছে, কৌণিক বেগ কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এই ব্যাপারটা আমাদের জন্য ব্যাপারটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এই যে আমাদের পুরো সিচুয়েশনটা আছে, হ্যাঁ, এখান থেকে আমরা কিন্তু আলটিমেটলি আইডেন্টিফাই করে ফেলতে পারি আসলে টুয়াইস পাই আর না টুয়াইস পাই হবে। আই এম রিয়েলি সরি, কৌণিক দূরত্বের কথা বলছি তো, টুয়াইস পাই আর না, আমরা পুরো এক পরিধি সমান দূরত্ব না, আমরা এখানে কৌণিক হিসেব করছি। সো যখন আমাদের এই বস্তু কণাটি ও এ অবস্থান থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ আবার ও এ অবস্থানেই আসবে, এর মধ্যে তার কৌণিক সরণ হবে টুয়াইস পাই। ঠিক আছে, এই টুয়াইস পাইটা কি? আমাদের বস্তু কণার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। সুতরাং কৌণিক সময়কে তার গতিকাল দিয়ে ভাগ করলে আমরা যে বেগটা পাবো সেটাকেই আমরা বলছি ওমেগা। এখন ব্যাপারটা খেয়াল করে দেখেন, এই ওমেগার মধ্যে আমরা শুরুতেই বলেছি যদি এটাকে পর্যায়বৃত্ত গতি হতে হয়, যদি এটাকে আমাদের পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন হতে হয়, তাহলে আমাদের এই টি এর মানটা কি হতে হবে? কনস্ট্যান্ট হতে হবে। আর টি যদি কনস্ট্যান্ট হতে হয়, পর্যায়কাল যদি কনস্ট্যান্ট হতে হয়, তাহলে অবশ্যই ওমেগাটাকেও কি হতে হবে? সমকৌণিক বেগ কিংবা ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি। ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি। শুধুমাত্র ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি না হলে আমরা এখানে কিন্তু পাবো না। তো দিস ইজ বাই এই পুরো সিনারিওটাকে আমরা বলবো যদি পর্যায়বৃত্ত গতি হতে হয়, আমরা যে কোনো বৃত্তপথ নিয়ে কাজ করলে হবে না, যে কোনো বৃত্তাকার গতিপথ নিয়ে কাজ করলে হবে না। আমরা যে ও এ অবস্থান ভেক্টর থেকে টি ইজ ইকুয়ালস টু 0 কে শুরু করতে চাচ্ছি, সেই ভদ্রলোক আলটিমেটলি সেই বস্তু কণাকে ধরে নিচ্ছি, হ্যাঁ, সে ওবি বিন্দুতে এসেছে টি সেকেন্ড পরে, কোনো সমস্যা নাই, কিন্তু তার যে গতিকাল ওমেগা, সেই গতিকাল তো না, তার কৌণিক বেগ ওমেগা, সেটাকে অবশ্যই কি হতে হবে? কনস্ট্যান্ট হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবং ধরে নিচ্ছি এইটুকু গতিকাল টি সেকেন্ডের মধ্যে আমাদের বস্তু কণাটি থিটা পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করেছে। ঠিক আছে, থিটা হচ্ছে গিয়ে আমাদের বস্তু কণার কৌণিক সরণ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, থিটা হচ্ছে বস্তু কণার কৌণিক সরণ। কোন বস্তু কণার কৌণিক সরণ ভাইয়ারা? যেই বস্তু কণাটাকে আমরা আসলে এরকম ঘুরে আসতে দেখছি ও এ থেকে ওবি পর্যন্ত। ওকে, সো আপনারা আমাকে এখন বলেন এইটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা আমরা একটা বস্তু কণার অবস্থান ভেক্টর নিয়ে কাজ করছি, ও এ এবং ওবি, ও এ আদি অবস্থান ভেক্টর, ওবি শেষ অবস্থান ভেক্টর, এবং ও এ থেকে ওবি তে তার কৌণিক যে দূরত্বটা আছে সেটা হচ্ছে আমাদের জন্য থিটা। ঠিক আছে, যে থিটাকে ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে ওমেগা টাইমস টি, ওমেগা টাইমস টি। কেন? কারণ আমরা শুরুতে বলেছি ওমেগা কনস্ট্যান্ট, আমাদের এখানে সমকৌণিক বেগ, সমকৌণিক বেগে কোনো বস্তুর কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ যদি বের করতে চাই, আমরা বেগ ইনটু সময় দিয়ে কিন্তু খুব সহজে কৌণিক সরণের মানটুকু বের করে নিয়ে আসতে পারি। চমৎকার, এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে অনেকেরই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা যদি কোনো রকম কোনো কনফিউশন ফেস করেন, অবশ্যই আমাকে কিন্তু জানাবেন যে ভাইয়া এই পর্যন্ত বা এই পার্টটুকুতে কনফিউশন আছে, এই পার্টটুকু বুঝতে পারছি না। এনিওয়েজ থ্যাংক ইউ সবাইকে। ওকে, থ্যাঙ্কস। আচ্ছা, আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ক্লাসটি প্লিজ শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, এবং কমেন্টে আপনাদের বন্ধু বান্ধবদেরকে জানাতে পারেন, তাহলে তারাও এই টপিকগুলো ক্লিয়ার হয়ে নিতে পারবেন, এবং আপনারাও কিন্তু আমাদের ক্লাস নোটটার পিডিএফ ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওকে, এনিওয়েজ, সো আমরা এখান থেকে কৌণিক সরণের পার্টটুকু, কৌণিক সরণের ক্যালকুলেশনটুকু করে ফেলেছি। এখন আমি চলে যাব আবার আপনাদের জন্য একটু এই সম্পূর্ণ বৃত্তপথটা এঁকে দেখাচ্ছি। ঠিক আছে, বারবার করে আঁকছি বিকজ এই বৃত্তপথের ক্যালকুলেশনটা আমাদেরকে গতিপথের ক্যালকুলেশনটা আমাদেরকে আসলে করে আনতে হবে। সো ও হচ্ছে গিয়ে আমাদের বৃত্তপথের কেন্দ্র। হ্যাঁ,
এ অবস্থানে বস্তু কণাটি ছিল, এ থেকে বস্তু কণাটি কোথায় এসেছে, বি বিন্দুতে এসেছে। ঠিক আছে, এখন আমাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে এইটুকু জায়গায় বস্তু কণাটির রৈখিক সরণ কতটুকু, আমরা তো বলেছি থিটা হচ্ছে গিয়ে কৌণিক সরণ আগের চিত্রে, তাই না? থিটা ইকুয়ালস টু বলেছি কি আমাদের জন্য, কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে এই কোণটা, এই থিটাটা। ঠিক আছে, এখন আমরা যদি প্রশ্ন করি যে এখানে রৈখিক সরণ আসলে কতটুকু আসছে, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কতটুকু বা রৈখিক সরণ কতটুকু, কেন আমরা রৈখিক সরণ নিয়ে বদার্ড, বিকজ আমরা যখন পর্যায়বৃত্ত গতি নিয়ে কথা বলছি, পুরোটা তো আসলে পর্যায়বৃত্ত গতির আলোচনা থেকেই আসছে। তো আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে অবশ্যই, পর্যায়বৃত্ত গতির মানেই হচ্ছে পর্যায়বৃত্ত গতি বা পর্যায়বৃত্ত গতি, আচ্ছা আমরা তো এটা গতি লিখতে চেয়েছি তাই না, সো এনিওয়েজ, সো পর্যায়বৃত্ত গতি জিনিসটা আসলে কি, আমাদের একই সাথে কণার কৌণিক, একই সাথে গতিশীল যে কণাটি আছে সেই কণার রৈখিক এবং কৌণিক গতি থাকবে, রৈখিক এবং কৌণিক গতি থাকবে, রৈখিক এবং কৌণিক গতি থাকবে। এন্ড দ্যাট ইজ ওয়াই আমাদের কি দরকার, যখন আমরা পর্যায়বৃত্ত গতিকে ঠিকঠাক মতো বুঝতে যাব, আমাদের এই কৌণিক সরণ এবং রৈখিক সরণ, বা সোজা কথা কৌণিক গতি এবং রৈখিক গতির মধ্যে সম্পর্কটাকে আগে স্টাবলিশ করতে হবে, এন্ড আফটার দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি ডু সামথিং। এনিওয়েজ, ইমরান হোসেন ভাই, আপনারা পিডিএফ কি করে পাবেন? আপনারা যারা যারা ক্লাসে সাইন ইন করেছেন আমাদের, তাদেরকে ইমেইলে ইনশাআল্লাহ আমরা পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, কোনো টেনশন করবেন না। আর যদি তাও না পান, আপনারা যেটা করবেন, আমাদের দীক্ষার পেজে একটু কষ্ট করে নক দিবেন, নক দিয়ে বলবেন যে আমাদের এই ক্লাসটা আপনারা করেছিলেন, সেই ক্লাসের পিডিএফটা আপনারা পাননি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমরা অবশ্যই এই ব্যাপারটার ব্যবস্থা করব। এনিওয়েজ, যেটা বলছিলাম, সো আমরা পর্যায়বৃত্ত গতিতে আসলে কি করতে চাচ্ছি, পর্যায়বৃত্ত গতিতে কথা বলছি, আমাদের এই পুরো জায়গাটাতে কিন্তু অবশ্যই কৌণিক গতি এবং রৈখিক গতির মধ্যে সম্পর্ক করতে হবে, and that is the primary thing that we need to do here, আর কিচ্ছু না। ঠিক আছে, ওকে ইকবাল ভাই, আপনারা কিভাবে পাবেন? আপনারা আমাদের পেজে ইনবক্স করবেন, এবং আমরা কিন্তু আমাদের ক্যাপশনে দীক্ষার কথা বলেছি, দীক্ষার পেজে ইনবক্স করবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে এই পিডিএফটি ক্লাসে দিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করব ক্লাসের পরে। ঠিক আছে, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আপনাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কমেন্ট থাকে, আমাদেরকে কিন্তু আপনারা জানাতে পারেন। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আই হোপ আপনাদের কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে। এনিওয়েজ, সো আমরা তাহলে কন্টিনিউ করি। সো আমরা এখন যেটা বলছিলাম যে রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে কি করে আমরা আসলে সম্পর্কায়িত্বটা করব। সো দ্যাট ইজ ওয়াই আমরা আরো একবার আমাদের সেই বৃত্তপথটা দেখি। ধরে নিচ্ছি কোন একটা বস্তু কণা আমাদের ও এ অবস্থানে আছে। আচ্ছা, বিফোর ডুইং দ্যাট আমরা আপনাদেরকে একটা ইমাজিনেশনে নিয়ে যাই। ঠিক আছে, সো একটু সময় চিন্তা করেন তো, যে ধরেন আমাদের এই হচ্ছে যে বস্তু কণাটা বৃত্তাকার গতিপথ। ঠিক আছে, এবং তার কেন্দ্র হচ্ছে ও, এবং সেই ও কেন্দ্র থেকে আমরা ও এ অবস্থানটাকে মার্ক করেছি তার ইনিশিয়াল পজিশন t is equals to 0 এর জন্য। খুবই সিম্পলি আমরা বলেছি। ঠিক আছে, তো এখন এই যে গতিটা হবে, সেই গতিটাকে ট্র্যাক করার জন্য আমরা একটা কাজ করব। কি করব? আমরা একটা নীল কালারের পর্দা এই পাশে দিয়ে দিব। ঠিক আছে, ধরে নেন এটা একটা পর্দা, যদিও আমরা এটা এত মানে করতে চাইনি, বাট ধরে নেন এটা একটা পর্দা আছে, একটা কার্টেন আছে এই পাশে। ঠিক আছে, এবং এই কার্টেনটার উপরে আমরা একটা লাইট ফেলবো, একটা আলো ফেলবো। ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটার বাম দিক থেকে আমরা আলোটা ফেলবো, বাট কোন এক কারণে আসছে না। রাইট, এবার হয়তো আসবে। সো এই ধরনের একটা লাইট আছে আমাদের কাছে, যেই আলোটা কি করছে, আচ্ছা লাইটটাকে আমরা আরেকটু অন্যভাবে রিপ্রেজেন্ট করি আপনাদের জন্য, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ধরে নেন এমন একটা লাইট সোর্স আমার কাছে আছে। ধরেন ওই যে আমরা যে খেলা হয় না, খেলার মাঠে একটা ফ্লাড লাইট থাকে না, সো এই ফ্লাড লাইট থেকে আলো যেরকম পুরো একটা বিশাল এরিয়া জুড়ে ছাড়ানো যায়, এরকম ভাবে আমরা আলোটাকে এই পুরো স্ট্রাকচারের উপর দিয়ে ছাড়লাম। ঠিক আছে, আলোটা কি করছে আসলে, আমাদের এই পর্দার উপরে গিয়ে পড়ছে, কিন্তু ব্যাপারটা ভালো সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন, যদি আমরা এই যে এ বিন্দুতে বস্তু কণা একটা ধরেন ববের মতো কিছু একটা বল এখানে আছে, সো আলোটা যখন পড়বে তখন আমরা কিন্তু ঠিক এই বস্তু বরাবর একটা ছায়া আবিষ্কার করব পর্দায়। ঠিক আছে, কারণ খেয়াল করে দেখবেন এই গতিপথটা তো একটা ইমাজিনারি গতিপথ, কিন্তু এখানে আসলে একটা বস্তুর উপস্থিতি আছে। সো যখন আমাদের লাইটটা, আলোটা, যে আলোর কথা আমরা বলছি, সেই আলোটা যখন এই বস্তুর উপরে পড়বে, সে তো ওই পাশ দিয়ে ভেদ করে যেতে পারছে না, অস্বচ্ছ বস্তু। এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা
যদি এই পাশে ট্র্যাক করি, ঠিক আছে, একটু আমরা এটাকে সবুজ কালার দিয়ে এক্সপ্রেস করি, যদি ট্র্যাক করি তাহলে আমরা এই বরাবর একটা বস্তুকণার, এই সাদা বস্তুকণার ছায়া দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, বস্তুকণাটাকে তার যাত্রা করতে দিব, ঠিক আছে, তার যাত্রা পথ আমরা এবার ট্র্যাক করব। সো আমাদের প্রশ্ন অনুযায়ী বা প্রশ্নমত অনুযায়ী আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম বস্তুকণাটা ও এ থেকে ও বি অবস্থানে এসেছে এবং এইটুকু কাজ করতে তার টি সেকেন্ড সময় লেগেছে, ও থেকে বি পর্যন্ত আসতে তার টি সেকেন্ড সময় লেগেছে। তাহলে আপনারা একটু ইমাজিন করে বলেন আমাকে, যখন বস্তুকণাটাকে আপনারা বি অবস্থানে দেখবেন তখন সেই বি অবস্থান বরাবর সোজা একটা তার ছায়া হবে না? এ অবস্থান বরাবর যে ছায়া সেটা ছিল এ প্রাইম ধরে নিচ্ছি, আর বি অবস্থান বরাবর যে ছায়া সেটাকে আমরা বলে নিচ্ছি বি প্রাইম অবস্থান, ঠিক আছে। আপনারা কি তাহলে বুঝতে পারছেন যে বস্তুকণাটা প্রকৃতপক্ষে যখন আমরা এই সাদা গতিপথটা দেখছি, বৃত্তাকার গতিপথটা দেখছি, এরকম করে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে, এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা বৃত্তাকার গতিপথ বা বৃত্তচাপ উৎপন্ন করেছে, ঠিক আছে, বৃত্তচাপ উৎপন্ন করে এসেছে, এটা কৌণিক সরণের সাথে সম্পর্কিত, হ্যাঁ। কিন্তু যদি আমরা এই নীল পর্দার উপরে দেখি, নীল পর্দার উপরে দেখলে দেখবো যে বস্তুকণাটা এ প্রাইম থেকে বি প্রাইমের দিকে এরকম সরাসরি উপরে উঠে গেছে, ঠিক আছে। সো দ্যাট ইজ হোয়াট স্কেয়ারস মি। এই জায়গাটাতেই আমাদেরকে আসলে ট্র্যাক করতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে কি আমাদের সেই নীল পর্দাটা ছিল, সেই নীল পর্দাটার এ বিন্দুতে আমরা বস্তুটাকে আবিষ্কার করেছিলাম শুরুতে টি ইকুয়ালস টু 0-তে, আর টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ড সময় পরে আমরা বস্তুটাকে বি প্রাইম বিন্দুতে আবিষ্কার করছি, বস্তুকণার ছায়া আর কি বেসিক্যালি, ঠিক আছে। সো ছায়াটা কতটুকু উঠেছে এ প্রাইম বি প্রাইম। এখন যদি বি বিন্দু থেকে আমরা ও এ রেখার উপর একটা লম্ব টান দেই, সবাই খেয়াল করে দেখেন তো, এই নীল দৈর্ঘ্যটুকু এবং এই সবুজ বাউন্ডারির মধ্যে নীল দৈর্ঘ্যটুকু একই পরিমাণ জায়গা হওয়া উচিত না? সো এইটুকুকে আমরা বলবো বেসিক্যালি তার রৈখিক সরণ। এ প্রাইম বি প্রাইম যে তার জায়গাটুকু আছে, এটাই হচ্ছে গিয়ে আমরা রৈখিক সরণ বলছি। কার রৈখিক সরণ বলছি ভাইয়া? আমাদের যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুকণার গতি আমরা ট্র্যাক করছি তার রৈখিক সরণ হচ্ছে এ প্রাইম বি প্রাইম, এবং এই সরণটুকুকে আমরা বললাম লেটস কনসিডার দ্যাট টু বি ওয়াই। কতটুকু বললাম সেই সরণটুকুকে আমরা ওয়াই বলছি, ঠিক আছে। ওকে ওকে, ফতেউল্লাহ উদয় ভাইয়া অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর গোলাম মাশরাফিল আবিদ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আমি কি আর একবার দেখে আসি আমাদের সেকশন গুলোতে। ভাইয়া নেক্সট লাইভ কবে? প্রিয় আপু আমাকে জিজ্ঞেস করেছেন ভাইয়া নেক্সট লাইভ আজকে কি বার? আমাদের সোমবার, তো নেক্সট লাইভ তাহলে ইনশাল্লাহ বুধবারে। যদি আপনারা চান আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস বুধবারেই রাখবো, ঠিক আছে ভাইয়া। আমাদের নেক্সট লাইভ কবে? বুধবারে ইনশাল্লাহ, বুধবারে, ঠিক আছে। আজকে রাতে বেলা পোস্ট করে দেওয়ার চেষ্টা করবো আমরা, অথবা আগামীকালকে পোস্ট করে ফেলবো আমাদের নেক্সট কয়েকটা ক্লাসের সময়সূচি ইনশাল্লাহ, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদের আর কালকে কোনো কোয়েশ্চেন করেছেন? বুঝছি ভাইয়া, আফি সুতো ভাইয়া বলছেন বুঝেছেন, চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে চলেন আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করি না? ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের রৈখিক সরণ ওয়াই। সো রৈখিক সরণ কতটুকু বুঝতে পারলাম, এতগুলো স্লাইড মিলে আমরা রৈখিক সরণ কতটুকু বুঝতে পারলাম, কৌণিক সরণ কতটুকু সেটাও বুঝতে পারলাম। এবার আমরা কি করব, এই রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক স্থাপন করব। সম্পর্কটা স্থাপন করতে পারলেই কিন্তু আমরা এই পুরো জায়গাটাকে আসলে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে আসতে পারবো, রাইট। সো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আরো একবার আমাদের গতিপথটাকে স্মরণ করা। বারবার করে আমরা গতিপথটা এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছি ভাই আপনাদেরকে, আপনাদের জন্য যেন ভিজুয়ালাইজ করা বেশি ইজি হয় যে পর্যায়বৃত্ত গতির যে সাধারণ সমীকরণ সেটা কিভাবে এসেছে এবং কেন এসেছে, ঠিক আছে। সো আমরা সাদা কালিতে ব্যাক করি। লেটস কনসিডার দিস টু বি দ্যাট পার্টিকুলার পাথ, সেই পথ যেই পথে একটা বস্তুকণা ঘুরবে। বস্তুকণার জন্য তার ব্যাসার্ধ কেন্দ্র হচ্ছে ও থেকে আমাদের বস্তুকণাটি ও এ অবস্থান ভেক্টর বরাবর যাত্রা শুরু করেছিল at t is equals to 0, এবং সেই t equals to 0 ও এ অবস্থান থেকে সে ও বি অবস্থানে এসেছে একটা নির্দিষ্ট সময় পর, লেটস সে at t is equals to t সেকেন্ডে। তাহলে টোটাল গতিকালে সে এ বি যে গতিপথটা অর্জন করেছিল সেটা, এবং আমরা যদি এখান থেকে একটা বি বিন্দু থেকে লম্ব ড্র করি, সেই লম্বটা হচ্ছে আমাদের জন্য কি? ওয়াই। ওয়াইটা হচ্ছে আমাদের জন্য রৈখিক সরণ, আর এইটুকু হচ্ছে থিটা, থিটা হচ্ছে তার জন্য কৌণিক সরণ, ঠিক আছে। সো আমরা বি থেকে যে লম্বটা টান দিয়েছিলাম সেটাকে লেটস কনসিডার টু বি বিএন, ঠিক আছে, বিএন লম্ব। এখন আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন ত্রিভুজ বিওএন যেটা আছে সেটা একটা সমকোণী ত্রিভুজ, কোণ বিওএন ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রিজ, তাই না?
আর সমকোণী ত্রিভুজ হলেই আমরা কিন্তু সেখানে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করতে পারি। আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে আমরা কেন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা বলছি, কেন ত্রিকোণমিতিক অনুপাত ভাইয়া নিয়ে কথা বলছি। BN ও না সরি, ভাইয়া 90 ডিগ্রি BN ও না। বিএন, ও আচ্ছা, রাইট রাইট রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু এখানে ভুল করেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। সো বিএনও, কোন বিএনও হচ্ছে আমাদের জন্য 90 ডিগ্রি, রাইট, এইটুকু হচ্ছে আমাদের জন্য 90 ডিগ্রি। থ্যাংক ইউ। সো আমরা কেন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা বলছি, আপনাকে যেটা বুঝতে হবে, আমরা শুরুতে বলেছিলাম, শুরুতে বলতে এই যে পর্যায়বৃত্ত গতি মানে কি, যার একই সাথে রৈখিক এবং কৌণিক গতি থাকে। সো আমরা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণাকে বুঝতে গেলে আমাদের এমন একটা সমীকরণ লাগবে, যেই সমীকরণ একই সাথে আমাদের রৈখিক গতি, রৈখিক গতির জন্য রৈখিক সরণ থিটা, আর কৌণিক গতির জন্য কৌণিক সরণ থিটা, আর রৈখিক গতির যে পার্ট তার জন্য রৈখিক সরণ ওয়াই, এই দুটোর মধ্যে আমরা যেন সম্পর্ক করতে পারি। যদি আমরা এখন এখানে ত্রিভুজ বিওএন কে সমকোণী ত্রিভুজ বলে চিন্তা করে নেই, তাহলে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করছি, সেই ত্রিকোণমিতিক অনুপাতে কি করতে পারি আমরা, দেখেন তো, আমাদের যে ওবি গতিপথটুকু আছে, ঠিক আছে, ওবি যে গতিপথটুকু আছে, সেই ওবি গতিপথটুকুকে আমরা কি বলতে পারি, ওবি গতিপথটুকুকে বলতে পারি আমরা বৃত্তপথের ব্যাসার্ধ আর, ঠিক আছে, বিকজ এটা তো শুরুতেই বলে নিয়েছিলাম যে ওবি ইজ ইকুয়ালস টু ওএ ইজ ইকুয়ালস টু আর, ঠিক আছে। আচ্ছা, যদি সেটা হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমাদের ত্রিভুজ বিওএন এর মধ্যে বিএন ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য ওয়াই, বিএনটা হচ্ছে আমাদের তার রৈখিক সরণ, কার রৈখিক সরণ, যে কণাটা আছে সেই কণার রৈখিক সরণ। সো বিএন যদি ওয়াই হয় এবং আমরা যদি এই থিটা কোণটাকে নিয়ে আসলে কাজ করি, কোণ বিওএন, তাহলে আমরা সাইন অফ থিটা ইকুয়ালস টু বলতে পারি, সাইন অফ থিটা ইকুয়ালস টু বলতে পারি আমাদের এখানে পারপেন্ডিকুলার বা লম্ব হচ্ছে বিএন এবং অতিভুজ হচ্ছে ওবি, সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু আমি বলতে পারি বিএন ওভার ওবি, ঠিক আছে, বিএন ওভার ওবি। এখান থেকে কিন্তু আমরা খুব সিম্পলি বলে ফেলতে পারি বিএন এর মান হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু ওবি ইন্টু সাইন থিটা, ওবি ইন্টু সাইন থিটা, ওবি ইন্টু সাইন থিটা। এই সমীকরণটা কারা কারা বুঝতে পারছেন আমাকে একটু জানান যে ভাইয়া বুঝতে পেরেছি। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু আমাকে আপনারা জানাতে পারেন যে ভাইয়া কনফিউশন আছে, এই পার্টটুকু বুঝিনি, আমি আপনাদের জন্য অবশ্যই আরো একবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, সো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই, অনেকের জন্যই ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা তো অবশ্যই আমাকে কোয়েশ্চেন করতে পারেন, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম সাজিদ ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওকে, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এনিওয়েজ, সো এই পর্যন্ত আশা করি আপনাদেরকে ক্লারিফাই করতে পেরেছি আমরা যে y ইজ ইকুয়ালস টু ওবি সাইন থিটা। এখন আমরা আবার একটু কনসিডার করব যে এই যে গতিপথটা আছে, ঠিক আছে, গতিপথটাকে আমরা একটু ফিক্স করি। এই যে আমাদের টোটাল গতিপথটা আছে, গতিপথটার জন্য এটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দু তার কেন্দ্র ধরে নিচ্ছি, এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে ও এ, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার চিন্তা করি আমাদের সামনে একটা এরকম ব্লু কালারের পর্দা আছে এবং আমরা আরো চিন্তা করি যে আমরা এরকম একটা, সরি, মেবি একটু নড়ে গেছে আমার ইয়েটা। সো ধরে নিচ্ছি এই যে আবার সেই ফ্লাড লাইটের আলো আছে। সো যখন আমরা এই ফ্লাড লাইটের আলো দেখতে পাচ্ছি, সেই মুহূর্তে এ বিন্দুতে যখন বস্তু কণা আছে তার ছায়া এ প্রাইম বিন্দুতে আছে, রাইট। আমরা এরপর যদি বস্তু কণাটাকে কিছুক্ষণ পর বি বিন্দুতে আবিষ্কার করি, তার ছায়া আমরা বি প্রাইম বিন্দুতে দেখব, ভেরি ন্যাচারাল। যদি আমরা কিছুক্ষণ পর এই বস্তু কণাটাকে লেটস সে এই বিন্দুতে দেখি, এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দু আমাদের এই গতিপথে ধরে নেই টপ মোস্ট পয়েন্ট, ঠিক আছে। সি বিন্দুতে থাকাকালীন সময়ে আমরা সি প্রাইম বিন্দুতে কিন্তু এই বস্তু কণাটাকে দেখবো, ঠিক আছে। সো এ প্রাইম থেকে জার্নি স্টার্ট করেছে এবং সি প্রাইম পর্যন্ত সে জার্নি করেছে, এর বেশি সে যেতে পারছে না। আপনারা একটু সবাই দেখেন যে ওসি এর যে দৈর্ঘ্যটুকু আছে এবং এখানে, আচ্ছা এই পার্টে আমি এদিকে না লিখি, আমরা এই পার্টটাতে লিখি এবং কালিটাকে চেঞ্জ করে, এই যে আমাদের এ প্রাইম সি প্রাইম জায়গাটা আছে আমাদের চিত্র অনুযায়ী সেটা কিন্তু ওসি, এবং ওসি যে জায়গাটা আছে সেটা কিন্তু বেসিক্যালি আমাদের বৃত্তপথের ব্যাসার্ধ আর, ঠিক আছে। আবার যদি আমরা দেখি আমাদের এই বস্তু কণাটা যেহেতু সে ঘুরছে, ঘূর্ণনরত অবস্থায় আছে, তো এই অবস্থানে এক সময় থাকবে, বি অবস্থানে অন্য সময় থাকবে, সি অবস্থানে অন্য সময় থাকবে। কিছুক্ষণ পর আমরা ডি ই, এটাকে ধরেন ডি বিন্দু, এটাকে ধরেন ই বিন্দু,
কিছুক্ষণ পর আমরা এরকম এফ, তারপর ধরেন এরকম হচ্ছে কি একটা লোয়েস্ট পয়েন্ট জি তে পাবো, তাই না? সো যখন আমাদের এই বস্তুকণাটা সি বিন্দুর পর থেকে এই নীল কালারের অবস্থানগুলোতে আসবে, ই বিন্দুর জন্য তার ছায়াটা সি প্রাইম থেকে নিচে নেমে আসবে, ডি বিন্দুর জন্য, ই বিন্দুর জন্য আরো একটু নিচে নেমে আসবে, এফ বিন্দুর জন্য আরো একটু নিচে নেমে আসবে, এবং ফাইনালি জি বিন্দুর জন্য এরকম জি প্রাইম একটা ছায়া কিন্তু ক্রিয়েট হবে, তাই না? এবং ব্যাপারটা খেয়াল করে দেখেন, এই যে এইটুকু যে গ্যাপটা, এইটুকু যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে আমাদের এই চিত্র অনুযায়ী ছায়ার জন্য এ প্রাইম এবং জি প্রাইম, আর চিত্রের জন্য সেটা হচ্ছে আমাদের জন্য ওজি। দেখেন এই পার্টটুকু ওজি, কারেক্ট? সো এই পার্টটুকু যদি ওজি হয়, that should also give us the radius of this place, তাই না? আর ঠিক আছে, এইটুকু আশা করি আপনাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পারছি। সো যদি তাই হয় যে এ প্রাইম জি প্রাইমও যদি আর হয়, এ প্রাইম সি প্রাইমও যদি আর হয়, খেয়াল করে দেখেন আমাদের এই বস্তুকণাটা জার্নি স্টার্ট যে করছে, তার মিড পয়েন্ট যদি আমরা এই পার্টটুকুকে বলি যে এ প্রাইম হচ্ছে আমাদের জন্য জিরো, সে জিরো অবস্থান থেকে সর্বোচ্চ আর দূরত্বে উপরে একবার গিয়েছে এবং সর্বোচ্চ আর দূরত্বে নিচে একবার নেমেছে। সো এই আর যে ডিস্টেন্সটুকু আছে, ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু যে আর, সেটাকেই আমরা আসলে এই পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার বিস্তার বলবো। এটাকে আমরা কি বলবো? আমাদের এই পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার বিস্তার কিংবা অ্যামপ্লিটিউড। আপনারা সবাই হয়তো বা বিস্তার বা অ্যামপ্লিটিউডের সংজ্ঞা জানেন, জানেন না? যে কোনো একটি বস্তুকণা, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুকণা, তার গতিপথের অর্ধেক সময় একদিকে বা অর্ধেক সময় যদি বিপরীত দিকে যায়, তখন আমরা সেই কণাকে বলি স্পন্দনশীল কণা, কম্পনরত কণা। এবং সেই কম্পনরত কণা তার সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে। খেয়াল করে দেখেন, এই এ প্রাইম লাইন থেকে সে সর্বাধিক উপরে ব্যাসার্ধ পরিমাণ যে দূরত্ব যেতে পারবে, চিত্র অনুযায়ী এই ও এ থেকে উপরে ততটুকুই উপরে যেতে পারবে যতটুকু তার ব্যাসার্ধ অ্যালাউ করবে, ততটুকুই ও এ লাইন থেকে নিচে নামতে পারবে যতটুকু তাকে তার ব্যাসার্ধ অ্যালাউ করবে। এন্ড দ্যাট ইজ ওয়াই ব্যাসার্ধটুকু হচ্ছে আমাদের এই পার্টিকুলার জায়গাতে আমরা বলবো, তাকে কি বলবো? ব্যাপারটা বুঝতে পারছেন? তার বিস্তার বা অ্যামপ্লিটিউড বলবো, ঠিক আছে? সো একটু আগে আমরা একটা ইকুয়েশন দেখে এসেছি, y is equals to OB sin থিটা, এইটুকু দেখে এসেছি। সো এখান থেকে আমরা তাহলে এখন সিদ্ধান্ত নিয়ে বলতে পারি এই যে বিস্তার যে অ্যামপ্লিটিউড, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে OA is equals to OB equals to A, বিস্তার অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডের A। সো এখান থেকে আমরা ইকুয়েশনটা বলতে পারি y is equals to A sin থিটা, y is equals to A sin থিটা। আমি এই যে সমীকরণটা মাত্র লিখলাম, এই সমীকরণটার চিত্রটা আমি একবার দেখাবো এবং তারপর আপনাদেরকে বোঝাবো কেন এটা পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার সাধারণ সমীকরণ হিসেবে গৃহীত হতে বাধ্য। আমাদের এই ছিল হচ্ছে গিয়ে ও কণা, ও বিন্দু বা ও তার কেন্দ্র, এবং ও এ অবস্থান ভেক্টর তার আদি অবস্থান ভেক্টর, এটা ছিল ও বি অবস্থান তার আদি অবস্থান ভেক্টর, এইটুকু ছিল তার যে কোনো টি সেকেন্ড গতিকালের মধ্যে কৌণিক দূরত্ব থিটা। এবং আমরা যদি এখানে বি থেকে এর উপর বি এম লম্ব টান দেই, তাহলে সেইটুকু হচ্ছে ওয়াই। ওয়াই হচ্ছে তার কি? রৈখিক সরণ। ওয়াই হচ্ছে কি? রৈখিক সরণ, যে কোনো রৈখিক সরণ, যে কোনো রৈখিক সরণ, ঠিক আছে? which obviously is a function of time, গতিকালের উপর নির্ভর করছে। কার উপর নির্ভর করছে? ওয়াই এর মান টি সেকেন্ড গতিকালের উপর। টি সেকেন্ডের গতিকাল যত বেশি হবে, ওয়াই এর মান তত ডিফারেন্ট হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তার অবস্থান থাকতে পারে এই পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার। এবং থিটা, যেটা থিটাও কি আমাদের জন্য এখানে, থিটাও কি একটা সরণ, কিন্তু সেটা হচ্ছে কৌণিক সরণ। থিটাও হচ্ছে এখানে কি? কৌণিক সরণ। সো আমরা একটু আগে যে ইকুয়েশনটা দেখে আসলাম, y is equals to a sin theta, y is equals to a sin theta, এই সমীকরণ থেকে আমরা বলতে পারি y is a function of theta, y is a function of theta। তার মানে কি? তার মানে রৈখিক সরণটা কৌণিক সরণের উপর নির্ভরশীল, রৈখিক সরণটা কৌণিক সরণের উপর নির্ভরশীল। আপনারা দেখতেই পাচ্ছেন এই সমীকরণ থেকে যে y এর যে মানটা, সেটা অবশ্যই থিটা ডিপেন্ডেন্ট। কারণ এই যে বস্তুকণাটি আছে, যে বৃত্তাকার পথে ঘুরছে, সে বৃত্তাকার পথে ব্যাসার্ধ চেঞ্জ হবে না। ব্যাসার্ধ যদি চেঞ্জ না হয়, আর যদি ধ্রুব বা কনস্ট্যান্ট হয়, আমরা যে আর এর কথা বলছি, সে আর যদি ধ্রুব বা কনস্ট্যান্ট হয়, অবশ্যই অ্যামপ্লিটিউড বা বিস্তারটাও কি কনস্ট্যান্ট হবে। সো বিস্তার যদি কনস্ট্যান্ট হয়, একমাত্র পরিবর্তনশীল রাশি কে এখানে? থিটা, এবং সেই থিটার উপর ডিপেন্ড করে আমাদের রৈখিক সরণ পরিবর্তিত হবে। সো পর্যায়বৃত্ত গতি সেগুলোই যেই সকল কণাতে আমরা এরকম একটা সম্পর্ক পাবো, ঠিক আছে? y is a function of theta আকারে সম্পর্ক পাবো। এই থিটাকে আমরা পরবর্তীতে একটা স্পেসিফিক নামে রাখবো। এই থিটাকে আমরা পরবর্তীতে স্পেসিফিক নামে রাখবো। সেই স্পেসিফিক নামটা হচ্ছে দশাকোণ
অথবা আমরা সেটাকে দশাও বলতে পারি, ঠিক আছে? ইংরেজিতে বললে আমরা বলবো দশাকোণ হলে ফেজ অ্যাঙ্গেল, অথবা আমরা বলবো ফেজ, একদম সিম্পলি বললে হচ্ছে ফেজ, ঠিক আছে? এখন অনেকেই হয়তোবা ফেজের একটা খুবই ইন্টারেস্টিং সংজ্ঞা পড়েছেন আপনারা। বলা হয়েছে, আমি ফেজের সেই সংজ্ঞাটা একটু লিখতে চাই। আমি ছোটবেলা থেকে অলওয়েজ এই সংজ্ঞাটা খুবই মজা পাইছি যখন আমি নিজে পড়তাম, ঠিক আছে? বলা হয়েছে যে কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার এমন একটি রাশি যার মাধ্যমে সেই কণার তিনটা ভেক্টর একই সাথে বোঝা যাবে। তিনটা ভেক্টর, এক হচ্ছে গিয়ে সরণ, দুই হচ্ছে গিয়ে তার বেগ, এবং তিন হচ্ছে ত্বরণ ইত্যাদি বোঝা যায়। ত্বরণ ইত্যাদি জানা যায়, বোঝা যায় বা জানা যায়। এবং এই তিনটাকে বই একটা টার্ম দিয়ে উল্লেখ করেছে যে গতির সম্মুখ অবস্থা। গতির সম্মুখ অবস্থা। একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা গতিশীল কণার এই তিনটা জিনিস জানেন, তার সরণ জানেন, তার বেগ জানেন এবং তার ত্বরণ জানেন। আমি কিন্তু বলবো, বা আপনারা কিন্তু বুঝতে পারছেন যে সেই বস্তু কণার সম্পর্কিত, গতির সম্পর্কিত যত রকম ইনফরমেশন দরকার আপনার কিন্তু অলরেডি জানা আছে, যদি এই তিনটা জিনিস আপনারা জানতে পারেন, ঠিক আছে? এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু এই কথাটা বলছি যে গতির সম্মুখ অবস্থা, সরণ, ত্বরণ এবং বেগ জানা যায়। কোন সেই সমীকরণ, কাকে আমরা সেই দশা বলছি? আমরা সেই দশা বলছি হচ্ছে থিটা বা কৌণিক সরণকে, ঠিক আছে? থিটা বা কৌণিক সরণ, সেটাকে এই দশাকোণ বা দশা বলছি। কেন বলছি এটা একটু বোঝার চেষ্টা করেন। কেন বলছি একটু বোঝার চেষ্টা করেন। আমরা শুরুতে একটা সমীকরণ দিয়ে শুরু করেছিলাম, থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা টি। আপনাদের মনে আছে কিনা জানি না, যেখানে আমি বলেছি ওমেগা হচ্ছে সমকৌণিক বেগ। ওমেগা হচ্ছে সমকৌণিক বেগ। ওমেগা কি ভাইয়া? সমকৌণিক বেগ। সুতরাং এই সমীকরণটা থিটা ইজ আ ফাংশন অফ টাইম, থিটা ইজ আ ফাংশন অফ টাইম, তার মানে কৌণিক সরণ গতিকালের উপর নির্ভরশীল। কৌণিক সরণ কার উপর নির্ভরশীল ভাইয়া? গতিকালের উপর নির্ভরশীল। কৌণিক সরণ গতিকালের উপর নির্ভরশীল, এরকম একটা সমীকরণ আমরা অলরেডি পেয়ে গেছি। যদি তাই হয়, এর পরবর্তীতে আমরা পেয়েছি y is equals to sin theta, অবশ্য a sin theta, I'm really sorry, y is equals to sin theta না, y is equals to obviously a sin theta, y is equals to a sin theta। এই সমীকরণটা আমাদেরকে কি এক্সপ্লেইন করে দিচ্ছে? সে বলছে y is a function of theta। এখন থিটা আবার যেহেতু টাইমের ফাংশন, আমি কিন্তু এটা দেখেন, খেয়াল করে দেখেন, y টা কি রৈখিক সরণ না? y যদি রৈখিক সরণ হয় তাহলে আপনারা এই ব্যাপারটাই মাথায় রাখেন, y is equals to a sin theta, ঠিক আছে? সো এটাকে যদি আমরা একবার d dt of y করি, লেটস সে d dt of y করি, তার মানে সময় সাপেক্ষে আমরা একবার সরণকে যদি ডিফারেন্সিয়েট করি তখন আমরা কিন্তু ভেলোসিটি পেয়ে যাব, এবং v is equals to আমরা a তো কনস্ট্যান্ট, d dt of sin theta এরকম একটা ফাংশন পেয়ে যাব, ঠিক আছে? এবং খেয়াল করে দেখেন, ভালো মতো ব্যাপারটা বুঝেন, আপনি যদি থিটার মানটা জানেন, যেটা আমরা বলছিলাম যে থিটার সংজ্ঞা কি বলেছি, খেয়াল করে দেখেন, থিটার সংজ্ঞা বলেছি দশা। এই দশার সংজ্ঞা কি বলেছি? কোন পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার এমন একটি রাশি যার মাধ্যমে আপনি সরণ জানতে পারবেন, আপনি বেগ জানতে পারবেন, আপনি ত্বরণ জানতে পারবেন। সো থিটার মানটা যদি আপনি জানেন, দ্যাট মিন্স আপনি অবভিয়াসলি বাই ডিফল্ট আপনি সেই সরণের মানটা জানেন। যদি থিটার মানটা জানেন, আপনি দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে বেগের মানটাও জানতে পারবেন। এবং আপনি যদি এই সমীকরণটাকে বা আরো একবার এটাকে ডিফারেন্সিয়েট করেন, বা আপনি সরণটাকে দুইবার ডিফারেন্সিয়েট করেন, আপনি বেসিক্যালি কি করছেন? আপনি ত্বরণ পেয়ে যাচ্ছেন। এবং এটা ইজ ইকুয়ালস টু, আপনি a সে তো ফিক্স থাকলো, d স্কয়ার dt স্কয়ার, ডাবল ডেরিভেটিভ নিয়ে কথা বলছি আমরা কিন্তু এখন, d স্কয়ার dt স্কয়ার অফ cos থিটা। সিমিলারলি cos থিটা না, সরি, sin থিটাই থাকবে। এই ডিফারেন্সিয়েশন গুলো আমরা এখনই যাব না, পরের ক্লাসে ওয়েট করব আমরা সেটা, ঠিক আছে? সো যদি তাই হয়, খেয়াল করে দেখেন, থিটা যদি আপনি জানেন,
আপনি যদি এই তিনটা সমীকরণের দিকে তাকান, এইখানে একটা সমীকরণ যেটা আপনাকে স্বর্ণের মান বলে দিবে, এই একটা সমীকরণ যেটা আপনাকে বেগের মান বলে দিবে, আর এই একটা সমীকরণ যেটা আপনাকে ত্বরণের মান বলে দিবে। তার মানে এই থিটা এমন একটা রাশি যেটা জানলে আপনি বেগ, মানে এটা হচ্ছে বেগ, এটা স্মরণ, ত্বরণ, তিনটা মানে আপনি জানতে পারছেন। তো দিস ইজ ওয়াই আমরা এই পুরো জিনিসটাকে বলবো কি দশা। ঠিক আছে, এবং দশা আরো কেন দশা সেটাকে নিয়ে আমরা আরো এক্সপ্লেনেশন ইনশাআল্লাহ আমাদের সামনের ক্লাসগুলোতে অবশ্যই রাখবো। ঠিক আছে, এনিওয়েজ আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রেখে আপনাদের জন্য শেষ করতে চাই, কারণ আমি আপনাদেরকে সময় দিতে চাই কিছু, যেন আপনারা পর্যায়বৃত্ত গতির এই ইকুয়েশন নিয়ে আরেকটু ঘাটাঘাটি করতে পারেন, আর একটু পড়াশোনা করতে পারেন। ইনশাআল্লাহ আমরা বুধবারে রাত 9টার সময় আবার ক্লাসে আসবো, সেটার পোস্ট আমরা আজকের মধ্যে বা অথবা আগামীকালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করে দিব। ঠিক আছে, বুধবারে আমরা ঠিক এই জায়গা থেকে যেখানে আমরা শেষ করেছি এখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে, সো সবাই একটু অবশ্যই বুধবারের ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন, পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধবদেরকেও বলবেন যেন তারা এই ক্লাসটিতে বুধবার মানে আজকের ক্লাসের পরবর্তী সেশনে চলে আসেন। এবং যারা নতুন আসবেন তাদের জন্য সমস্যা নেই, আমাদের দীক্ষার পেজে, আমাদের দ্য ফিজিক্স গাইড পেজে কিন্তু অবশ্যই এই ভিডিওটা থেকে যাবে, সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, এনিওয়েজ সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ক্লাস রাখছি। আসসালামু আলাইকুম সবাইকে। আর হ্যাঁ, আমাদের এই ক্লাসের পিডিএফ যদি পেতে চান আমাদের ফেসবুকে একটু নক করবেন কষ্ট করে, এবং যারা যারা কমেন্ট করেছেন বা শেয়ার করেছেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলোর জন্য এই পিডিএফটা দিয়ে দিব। পাশাপাশি যারা যারা রেজিস্ট্রেশন করছেন, উপর দেখছেন ক্যাপশনে কিন্তু একটা সাইন আপের লিংক আছে, একটু কষ্ট করে গিয়ে যদি আপনারা সাইন আপ করে ফেলেন তাহলেও আমরা আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম।